সুমিদা, আজকে আমার যেটা প্রথম প্রশ্ন, আমরা এর আগেও আমাদের সংবাদ আবির্ভাবের নিউজ চ্যানেলে আমরা অনেকবার এই নিউজটা করেছি, যেটা হচ্ছে মানে নদীর যে পাড় ভেঙে যাওয়া এবং সেই পাড়ের যে বালির যে খাদানের যে ব্যাপার স্যাপারগুলো নিয়ে এই মামলাটা নিয়ে আপনাদের কাছে শোনা যাচ্ছে বারবার করে হুমকি আসছে, বারবার করে। প্রশাসন তো পরিবর্তন হয়ে গেছে, তারপরেও কিসের এটাই প্রবলেম হচ্ছে? আমি আপনাকে বলি, আপনি জানেন যে এই মামলাটা গত 2025 সালের ডিসেম্বর মাসে ফাইল করার পর 9 জানুয়ারি প্রথম হাইকোর্টে হিয়ারিং হয় এই বছরে, এবং সেদিন হাইকোর্ট অর্ডার দেয়, ডিভিশন বেঞ্চ, এর আগে যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি পরিষ্কারভাবে অর্ডার দেন যে গভর্নমেন্টকে নোটিফিকেশন জারি করতে হবে। কি না, ওখানে কামারখালি যে ড্যাম আছে, একটি ড্যাম, যে ড্যামের জন্য ওখানকার 120টা পরিবার তারা বেঁচে আছে, কারণ ওই অঞ্চল প্রায়ই বন্যার তলায় চলে যেত। লাস্ট 10 বছর আগে ড্যাম হওয়ার পর থেকে বন্যা কমেছে এবং অঞ্চলের যে উর্বরতা বেড়েছে, আর্থিক কিছু সমৃদ্ধি হয়েছে। কিন্তু যেমন প্রদীপের তলায় অন্ধকার থাকে, ঠিক সেই রকমই যেহেতু নদী বাঁধ, সেই জন্য বালি মাফিয়ারা এবং মাটি কাটার যারা মাফিয়া, তারা কি করেছে, তারা দিনের পর দিন কোনো সরকারি অর্ডার ছাড়া, কোনো পারমিশন ছাড়া প্রত্যেক দিন 100 থেকে 200 CFT মাটি এবং বালি ওখান থেকে কেটেছে, বিশেষ করে বালি। এবং এই কাটার ফলে কি হয়েছে, ইটভাটাগুলো বালি এবং মাটি কাটার ফলে আজকে ওই ড্যামের দুপাশে বিশাল বিশাল গর্ত হয়ে গেছে। এত অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে ড্যাম কোলাপস করে যেতে পারে। ড্যাম যদি কোলাপস করে যায়, এই বর্ষাকালে পুরো গ্রাম ভেসে যাবে, 18 থেকে 19 হাজার মানুষ গৃহহীন হয়ে যাবেন, তাদের জমি জায়গা সব কিছু ভেসে যাবে। আমার কাছে যখন হিউম্যান রাইটসের চেয়ারম্যান তেহট্ট সাব ডিভিশনের মাইলো খান, তিনি যখন আমার কাছে সমস্ত কাগজপত্র নিয়ে এসে 2025 সালের নভেম্বর মাসে তিনি সমস্ত কাগজপত্র নিয়ে আমার কাছে আসেন, নভেম্বর মাসে লাস্ট উইকে, এবং তারপরে ডিসেম্বর মাসে এই মামলাটি ফাইল হয় বিগত 2025 সালে। 9 জানুয়ারি প্রথম হিয়ারিং হয় এবং তাতে হাইকোর্ট যথেষ্ট স্ট্রিক্ট অর্ডার দেয়। তারপরে এই মামলাটার পর্যায়ক্রমিকভাবে আরও 3 থেকে 4 বার হিয়ারিং হয়েছে, নোটিফিকেশান অলরেডি জারি হয়েছে। এবং আমি আপনাকে বলি, হাইকোর্ট হিয়ারিং হওয়ার পর পুলিশ, বিডিও, ইনক্লুডিং BLRO, DM, তারা যথেষ্ট তৎপর হয়েছে এবং অনেকগুলো FIRও হয়েছে। ইদানিং দেখা গেল এই সরকার পরিবর্তনের পর, এই সরকার পরিবর্তনের আগেও একটা ঘটনা ঘটেছে। মার্চ মাসে ওনাকে প্রকাশ্য দিবালোকে রাইফেল নিয়ে ওনাকে তাড়া করা হয়েছিল এবং পুরো গান পয়েন্টের সামনে রাখা হয়েছিল। যাই হোক, যেহেতু উনি একজন সমাজসেবক এবং এলাকার মানুষজনের কাছে খুব পরিচিত এবং হিউম্যান রাইটসের চেয়ারম্যান, গ্রামবাসীরা সেই ব্যাপারটা জানতে পেরে কোনো রকমে তাকে সেখান থেকে উদ্ধার করে। তিনি কিন্তু ওই দিনই তিনি মারা যেতেন, এবং এইটা নিয়েও পুলিশে কমপ্লেন হয়েছে, হাইকোর্টে সেইটাও জানানো হয়েছে। তারপরে পর্যায়ক্রমে বিগত ঠিক 2 সপ্তাহ আগে একটি হুমকি চিঠি আসে। সেই চিঠিটার বয়ান যদি আপনি শোনেন, তাহলে শুনলে আঁতকে উঠবেন। তারা বলছে, আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই মামলাটি হাইকোর্ট থেকে তুলে নিন। পরিষ্কার এই বয়ান লেখা আছে, মামলা করতে যা খরচ ইত্যাদি হয়েছে সমস্ত খরচ আমরা দেব, এবং মামলা তুলে নিলে আপনাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে। আর মামলা যদি না তুলে নেন, আমরা 13টা ইটভাটা 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা তুলে এক একজন আমরা ভাড়াটে গুন্ডা দিয়ে আপনাকে মার্ডার করে দেবো। পরিষ্কার এই বয়ানটা লেখা আছে, পরিষ্কার একদম, তার মধ্যে ইতি ভাটা মালিক, এই রকম বয়ান লেখা আছে। এই চিঠি পাওয়ার সাথে সাথে আমার মক্কেল পরদিনই থানা, SDPO, SP, মুখ্যমন্ত্রী দপ্তর সমস্ত জায়গায় তিনি চিঠি করে তিনি প্রোটেকশনের জন্য চান। এবং কালকে যখন উনি আমার কাছে কলকাতায় দেখা করতে আসছেন, তার আগে সকালবেলা উনি এবং ওনার বাবা ওনার বাড়ির সামনে ওনাদের যে একটা ছোট মুদির দোকান আছে, সেই দোকানটা সকাল 8টার সময় যখন খুলছেন, ঠিক আছে, সেই দেখছেন যে দোকানের সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। কি
লাল কালিতে একটা হুমকি চিঠি দোকানের শাটারের গায়ে এবং দেওয়ালের গায়ে, দোকানের যে সাইডে যে দেওয়াল তার গায়ে সাঁটিয়ে দেওয়া আছে। তার বয়ান হচ্ছে, আপনাকে এতবার অনুরোধ করা সত্ত্বেও আপনি মামলা তুলে নেননি, আপনি কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের হাতে মার্ডার হয়ে যাবেন, আপনার সব গতিবিধি আমরা নজর রাখছি, সুতরাং আমাদের শর্তে রাজি হয়ে যান। পুরোপুরি এই চিঠি। এরপরে আমরা সেটাও মানে কালকে ওনার আসার কোনো সেরকম ব্যাপার ছিল না। উনি এইটা দেখার পরে উনি আমাকে এটা ছবি তুলে পাঠান এবং আমি কালকে উনি আসার পর 1 ঘন্টার মধ্যে ওনার পিটিশন রেডি করে, প্রোটেকশন পিটিশন রেডি করে আমি অলরেডি হাইকোর্টের কাছে কালকে মামলা ফাইল করে দিয়েছি। আমাদের যে ক্যান অ্যাপ্লিকেশন হয় সেটা ফাইল করে দিয়েছি। আশা করি সামনের সপ্তাহে মামলার হেয়ারিং হবে এবং আমি শুধু এটাই বলবো যে তার প্রোটেকশনের উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসনকে কিন্তু করতে হবে। তার কারণ হচ্ছে যে ভাটা মালিকদের এত সাহস কোথার থেকে হয়, এর কারণটাই বোঝা যাচ্ছে যে আগের সরকারের আমলে তারা এই সমস্ত ভাটা মালিক থেকে শুরু করে যারা মাটি মাফিয়া, বালি মাফিয়া, তাদেরকে তারা প্রশ্রয় দিয়ে গেছে পয়সার জন্য। এবং সেখানে আমার মক্কেল আমাকে বলেছেন যে প্রত্যেকটা ভাটা মালিক মিনিমাম গড়ে 100টা করে গাড়ি মাটি ভর্তি করে প্রত্যেক দিন। এবার 13টা ভাটা মালিক ইন্টু 100 গাড়ি, প্রত্যেক গাড়ি পিছু 1000 টাকা করে তারা প্রশাসন থেকে শুরু করে ওপর মহল অবধি দেয়। মানে পার ডে ওখানে হিসাব করে দেখলে পার ডে 2 থেকে 3 লক্ষ টাকা ঘুষ দেওয়া হয় ওই মাটি তোলার জন্য, যেটা প্রশাসনের নিম্নস্তর থেকে উচ্চস্তর সকলে তার ভাগ পায়। কারণ কালকের ওই হুমকি চিঠিতে আরেকটা কথাও বলা ছিল যেটা আমি বলতে ভুলে গেছি, যে পুলিশকে আপনি আমাদের সাথে যোগাযোগ না করে আপনি পুলিশে গেছেন, পুলিশকে আমরা 60 লক্ষ টাকা দিয়েছি, পরিষ্কার লেখা আছে, পুলিশকে আমরা 60 লাখ 60 লক্ষ টাকা দিয়েছি, পুলিশ আপনার কোনো কাজ করবে না। তেহট্ট থানাকে এবং চোপড়া থানাকে, দুটো থানাকে মিলিয়ে আমরা 60 লক্ষ টাকা দিয়েছি, আপনার কোনো কাজ পুলিশ করবে না। দুটো থানার এলাকার মধ্যেই পড়ছে ড্যামটা বড় ড্যাম, দুটো থানা এলাকার মধ্যে পড়ছে, মানে এপার ওপারের যে ব্যাপার নদীর আপনারা জানেন সেই হিসাবে আর কি। এই রকম পরিস্থিতি এবং সাধারণ মানুষ আজকে তার পাশে আছেন বলে আমি বলছি যে তিনি প্রাণে বেঁচে আছেন, না হলে কিন্তু এই ভাটা মালিকরা যে কোনো মুহূর্তে তার প্রাণ নিয়ে নেবে। আমি বলতে চাই, দেখুন আমার মক্কেল যথেষ্ট শক্তপোক্ত ইন দ্য সেন্স যে তিনি কোনো আপোষ করবেন না, কারণ তিনি মানুষের হয়ে কাজ করেন, তিনি মানবাধিকার কর্মী, তিনি মানবাধিকার সংগঠনের সিপিডিআর এর প্রেসিডেন্ট তেহট্ট সাব ডিভিশনের। সুতরাং তিনি মানুষের বাইরে গিয়ে কোনো কাজ কখনো করবেন বলে আমার মনে হয় না, তিনি করবেনও না। তিনি আমাকে এখানে বসে বলেছেন যে আমার বাবা বলেছেন যে আমি যদি মরেও যাই তবুও মামলা আমি তুলব না, উকিলবাবু আপনি মামলা করুন। একজন উকিলের কাছে আমি বলবো এর থেকে বড় একটা মক্কেলের যে একটা মানে কি বলবো তার যে বয়ান, এটাই অনেক বড় জিনিস। দেখুন আমরা তো মামলা করতে পারি, তার প্রোটেকশনের জন্য আমরা প্রেয়ার করতে পারি, কিন্তু আমরা তো গিয়ে তাকে প্রোটেকশন দিতে পারবো না, সেটা পুলিশ প্রশাসনকে দিতে হবে। কিন্তু আমি চাই একজন মানুষ সৎভাবে তার উপযুক্ত কাজের জন্য সে সে লড়াই করছে। এই সমস্ত অসৎ চিটিংবাজ ধাপ্পাবাজ লোকগুলো যারা পুলিশ প্রশাসনকে পয়সা দিয়ে এবং যে নিচুতলার কর্মীগুলোকে, নিচুতলার পুলিশ প্রশাসন, নিচুতলার বিডিও অফিসের লোকজন, বিএলআরও অফিসের লোকজনকে পয়সা দিয়ে সব কিছু ম্যানেজ করছে, ইললিগালভাবে মাটি কেটে নিচ্ছে। এটা শুধু আমি বলবো যে গ্রামের ক্ষতি না, এটা একটা রাজ্যের ক্ষতি। কেন? একটা ড্যাম হলে যেটা ড্যাম তাকে রক্ষা করতে পারলে সেটা সাধারণ মানুষের অনেক উপকারে আসবে, বন্যা বন্ধ হবে, সেচের কাজ ভালো হবে, চাষবাস ভালো হবে। ড্যাম যদি আজকে ভেঙে যায়, আজকে 19 থেকে 20 হাজার লোক, 120 ওখানে টোটাল আমি আপনাকে বলছি 120টা ঘর আছে, ওইখানে 120টা ঘর আছে, তাহলে পুরো এবং 8টা গ্রাম আছে, তাহলে এই 8টা গ্রামের 120 থেকে 25টা এক একটা গ্রামে ঘর, এক একটা গ্রামে 120টা ঘর, তাহলে আজকে প্রায় এই 19,000-20 হাজার লোক তারা গৃহহীন হয়ে যাবে, তাদের বিঘা বিঘা জমি জলের তলায় চলে যাবে এবং তাদের মধ্যে অনেক মানুষ মারাও যাবেন। সেই জন্য কুমিরমারি ড্যামের গুরুত্বটা অপরিসীম। কিন্তু মামলাও করেছি আমরা, হাইকোর্ট অর্ডারও দিয়েছে, প্রশাসনকে দেখতে বলেছে, এবং হাইকোর্ট অর্ডার পাওয়ার পর এটা কেন বেড়েছে আমি আপনাকে বলছি। হাইকোর্ট অর্ডার পাওয়ার পর কি করেছে, বিডিও বিএলআরওকে সঙ্গে নিয়ে 4 থেকে 5 দিন
এক সপ্তাহে পর এরকম ধরুন এই সপ্তাহে শুক্র শনিবার, পরের সপ্তাহে হঠাৎ করে ডেটটা চেঞ্জ করে সোমবার শুক্রবার, হঠাৎ করে রাত্রির বেলা গিয়ে, ঠিক আছে, ওখানে গিয়ে পুরোপুরি পুলিশ দিয়ে ভেরিফিকেশন করানো, আটক করা, এফআইআর করা, সমস্ত কিছু। এবং বিডিও এবং বিএলআরও এই মর্মে নোটিশও জারি করেছে এই ইটভাটাগুলোকে যে যত সিএফটি ইল্লিগাল মাটি কাটা হয়েছে হয় সেই মাটি বুঝিয়ে দিতে হবে সরকারি দপ্তরকে, না হলে সেই অনুযায়ী টাকা দিতে হবে। এটাই হচ্ছে ওদের আরও বড় গাত্রদাহ হয়ে গেছে। কারণ মাটি কেটে তারা তো ইট পুড়িয়ে ব্যবসা করে ফেলেছে, তারা সেই টাকা খেয়ে ফেলেছে বা নিজেদের প্রয়োজনে লাগিয়ে ফেলেছে। এখন যদি টাকা ফেরত দিতে হয়, হ্যাঁ, তাহলে তো ভাড়া বন্ধ করতে হবে, সুতরাং সেই পরিস্থিতিতে এখন যা হওয়ার সেটাই হচ্ছে। বলছি, আপনারা যে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী দপ্তরে, সেখান থেকে কোনো রেসপন্স পেয়েছেন? মানে এত বড় এখনো পর্যন্ত আমার ক্লায়েন্ট বলেছেন কোনো রেসপন্স পাননি। তবে হ্যাঁ, ডিএম রেসপন্স করেছেন। ডিএম কিন্তু আমার ক্লায়েন্টকে চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন এবং ডিএম বলেছেন যে আমি পুলিশ প্রশাসন, এসপি, দুটো থানা, চোপড়া থানা এবং তেহট্ট থানা, আর হচ্ছে এসপি কৃষ্ণনগর, এদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি ফর ইওর প্রোটেকশন। উনি সেইটা রিপ্লাই পেয়েছেন ডিএমের কাছ থেকে এবং ডিএম তাকে পার্সোনালি ফোনও করেছিলেন, বিডিও তার সঙ্গে যোগাযোগ করেছেন। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো প্রাপ্তি স্বীকার বা কোনো কিছু আসেনি। আগামী দিনে আমরা আশা করছি সেটা পাবো এবং আমরা এটাও আশা করছি হাইকোর্ট থেকে আগামী দিনে ভালো আমরা অর্ডার পাবো। কারণ একজন মানুষ যিনি সমাজ সংস্কারকের কাজ করছেন তাকে যদি আজকে এইভাবে হুমকি দেওয়া হয় তাহলে, এবং তার যদি আজকে জীবনটা চলে যায়, তাহলে অন্য মানুষরা এগিয়ে আসতে পারবে না, সমাজ সেই অন্ধকারেই থেকে যাবে। সরকার পরিবর্তন হয়েছে, তারপরেও যদি সমাজের এই খারাপ কলুষিত দিকটা উঠে আসে তাহলে তো সমাজের আর মানে ভালো খারাপ বলে কোনো কিছু থাকবে না। যার জন্য আমরা চাইছি, আমরা ব্যক্তিগতভাবেও চাইছি, শুধু ব্যক্তিগত না, আমি চাই তার প্রোটেকশনের ব্যবস্থা হোক এবং হাইকোর্ট থেকে আমরা আশা করছি অর্ডার পাবো সামনের সপ্তাহের মধ্যেই।